তাহলে বায়ুর বৈশিষ্ট্য আমরা দেখি কাজটা কি। কাজটা হলো আসলে এখানে আমরা দেখব এক্সপেরিমেন্টের মাধ্যমে, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমরা প্রমাণ করব বায়ুর কি কি মানে বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, দেখো বাম পাশে দেয়া আছে কাজ, আর মাঝে দেয়া আছে বায়ুর বৈশিষ্ট্য প্রথম ভাগ। এখানে কয়েকটা ভাগে করতে হবে। কি করতে হবে? দেখো কি করতে হবে। এই ডান পাশে চিত্র দেয়া আছে, কিন্তু আমরা পড়ে পড়ে কিন্তু করতে হবে, না পড়লে কিছু বুঝবো না। এটাকে বলা হয় প্রসিডিউর বা কার্যধারা। এই যে 1 2 3 এই যে কি করতে হবে লেখা আছে, এটাকে বলা হয় কার্যধারা। তোমরা যখন বড় হবা, বড় হয়ে যখন মানে ল্যাবে কাজ করবা 19-এ বা কলেজে ইউনিভার্সিটিতে, তখন এগুলো হবে কার্যধারা, ইংরেজিতে বলা হয় প্রসিডিউর। তাহলে কি করতে হবে? 1 নাম্বার দেখো, দুটি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নেই। এটা একটা বালতি হলে হবে। বড় যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই যে এই পাত্রটা, হ্যাঁ এরকম পাত্র হয়তো আমাদের বাসায় নাও থাকতে পারে, তাই না? এই যেরকম কিউবিক, তাহলে আমরা কি করতে পারি? একটা বালতি তো করতে পারি এই এক্সপেরিমেন্টটা, ঠিক আছে? তাহলে একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডুবায় যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। একটা গ্লাস এমনভাবে ডুবাবা, একটু বাঁকা করে ডুবাইলেই দেখবা যে পানি সহ গ্লাসটা পানির নিচে ডুববে। গ্লাসটিকে পানির ভিতর উল্টা করে ডুবিয়ে ধরে রাখি। এরপর যেটা করবা, গ্লাসটাকে পানির ভিতর উল্টা করবা। যদি শুরুতেই উল্টা করে ডুবাইতা তাহলে কিন্তু এই যে এটার মতো বাতাস ঢুকে যেত, তাহলে মানে বাঁকা করলে তখন বুদ উপরে আসতো। কিন্তু এটা যেহেতু তুমি এমনভাবে ডুবাইছো, এই যে একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডুবাই যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে, এমনভাবে একটু বাঁকা করে ডুবাইলেই তখন আর থাকবে না, বাতাস থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, গ্লাসটিকে পানির ভিতর উল্টা করে ডুবিয়ে ধরে রাখি। দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভিতর প্রবেশ করাই। এটা থেকে কিন্তু একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। মনে করো এই যে দ্বিতীয় গ্লাসটা, এই যে গ্লাসটা, এটা দেখো পানির ভিতর উল্টা করে ডুবানো হয়েছে। হ্যাঁ, উল্টা করে ডুবানো হয়েছে মানে এটা সাধারণ যখন তোমরা এগুলো করবা, তোমরা কিন্তু মানে ইয়েতেও করতে পারো, বাথরুমে এই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারবা। ওই মগ দিয়েও করা যায়। মগটা যখন উল্টা করে ডুবাবা তখন দেখবা যে অনেক মানে কষ্ট হবে ডুবানো, ঠিক আছে? আবার যখন মানে এমনভাবে ডুবাও যাতে মগের ভিতর পানি থাকে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তার মানে এই যে এখান থেকে কিন্তু ধারণা কিন্তু কিছু পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু আমরা দেখি কীভাবে এক্সপেরিমেন্ট থেকে আমরা ধারণা পাই। 4 নাম্বার, দ্বিতীয় গ্লাসটিকে উল্টো করে চাপ দিয়ে পানির ভিতর প্রবেশ করাই। উল্টো করে, একদম উল্টো করে, বাতাস সহ, ঠিক আছে? 5 নাম্বার, দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করি যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। একটু এমনভাবে কাত করবা যাতে এটার বাতাস মানে প্রথম যে গ্লাসটা ছিল ওইটার ভিতর যেতে পারে। গ্লাস দুটির মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি, ফলাফল খাতায় লিখি। কী পরিবর্তন দেখতে পাচ্ছ সেটা তুমি খাতায় লিখে ফেলবা। এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট ছাড়া লেখা সম্ভব না। তাহলে আমরা যেটা করব, যে পরিবর্তনগুলো বা যে জিনিসগুলো মানে এখানে বোঝা যাবে সেটা তোমার লিখে ফেলতে হবে। তাহলে এখান থেকে আমরা কী রকম মানে তোমার রেজাল্ট পেতে পারি, রেজাল্ট পাওয়ার জন্য আমরা কিন্তু একটা পেজ যদি খুলি তাহলে দেখতে পাবো যে এই তোমার এই 45 নাম্বার পৃষ্ঠা আমরা যদি যাই তাহলে দেখবা প্রথমটার এক্সপেরিমেন্টের ফল আমরা পেয়ে যাবো। এই যে আলোচনা, প্রথম ভাগের কাছ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। গ্লাস দুটির মধ্যে কী ঘটেছিল, কেন ঘটেছিল, ঘটনার ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখানে কিন্তু বায়ুর একটা বৈশিষ্ট্য আমরা পাবো, সেটা হলো বায়ুর যে আয়তন আছে সেটা পাবো। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, ফলাফলটা দেখি। ফলাফল হলো পরের পৃষ্ঠায়, যে 45-46 পৃষ্ঠা। ফলাফলটা কি, আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে। বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে ভিতরে বের করে দেয়। তো এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সরিয়ে সেই জায়গা দখল করে। তার মানে কি, তার মানে হলো মানে বাতাস জায়গা দখল করে, অর্থাৎ তার একটা আয়তন আছে। বুঝতে পারছো? আমরা চলে যাই, এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম বাতাসের আয়তন আছে, অর্থাৎ সে জায়গা দখল করে। এখন দেখি দ্বিতীয় 44 পৃষ্ঠায় আবার আসলাম।
এখন আমাদের কাজ কি, এখন দেখবো বাতাস আর কি বৈশিষ্ট্য আছে তার। কাজ হলো এটা দ্বিতীয় ভাগ। দেখো কি করতে হবে, ফুলানো এবং চুপসানো দুটি ফুটবল নেই, একটা ফুলানো আর একটা চুপসানো, মানে বাতাস ছাড়া আর কি। দেখতে পাচ্ছ এই যে এটা হলো ফুলানো বল, হ্যাঁ এটা ফুলানো বল, এই যে প্রথম বলটা ফুলানো, আর এটা হলো বাতাস ছাড়া চুপসানো বল। হ্যাঁ, তাহলে দুটি বলই চাপ প্রয়োগ করি এবং আঘাত করি, কাছ থেকে তা পর্যবেক্ষণ করি এবং বুঝে তা খাতায় লিখি। মানে কী হচ্ছে এখানে দেখো, এটাতে চাপ দিলে এটা কিন্তু একটা বাধা দেবে। তুমি হাত দিয়ে যদি চাপ দাও তাহলে বাধা দেবে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য বল ছাড়া যদি তুমি বড় কোনো বলের মতো একটা বড় জিনিস নাও এবং এটার উপর যদি নরম হয়, মনে করো বেলুনের মতো নরম, ঠিক আছে, বিদেশে এরকম বড় জিনিস পাওয়া যায় ফুটবলের মতো দেখতে কিন্তু বড় অনেক, মানে 20টা ফুটবলের সমান গোল, তাহলে এটা যদি তুমি ফ্লোরে রেখে লাফ দিয়ে ওটার উপর গিয়ে পড়ো, দেখবা যে ওইটাও তোমাকে পুশ করবে। তার মানে তুমি যে চাপ দিচ্ছ সেটা বাতাসও কিন্তু তোমার উপর একটা বিপরীতমুখী চাপ তৈরি করবে। তাহলে এই ফলাফল থেকে আমরা কি পাই, চলো আমরা দেখি। তৃতীয় ফলাফল থেকে, দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। কি বল দুটি নিয়ে খেলা করার সময় তুমি কি অনুভব করেছো এবং পর্যবেক্ষণ করেছো। হ্যাঁ, ঘটনাটির ফলাফল থেকে কি বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? কি লক্ষ্য করা যায় আমরা দেখি। এই যে দেখো, আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি, ঠিক আছে। এটা হয় সাধারণত নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ, তৃতীয় সূত্র, ঠিক আছে, অর্থাৎ প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এরকম একটা সূত্র আছে যেটা নিউটনের বিখ্যাত গতির তৃতীয় সূত্র নামে পরিচিত। এটা তোমরা যখন একটু বড় হবা তখন পড়তে পারবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা আর কি। মানে এখন আমি ওই দিকে যাচ্ছি না, এটা তোমাদের এখন বোঝার সুযোগ নেই, ঠিক আছে। তাহলে আমরা যখন বায়ুপূর্ণ বলটিকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকে একটু বিপরীতমুখী চাপ অনুভব করবে। অর্থাৎ তুমি হাত দিয়েও যদি একটা বায়ুপূর্ণ বলকে চাপ দাও তাহলে দেখবো যে তোমাকে পুশ করবে, ঠিক আছে। ফুটবলের ভিতর বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। তার মানে ফুটবলের ভিতরে যে বায়ু তোমাকে মানে চুপসে বাধা দিচ্ছে, আসলে বাধাটা দিচ্ছে ভিতরের যে বাতাসটা, সেটা তোমার মানে চুপসে যেতে বাধা দিচ্ছে, ঠিক আছে। আসলে ওই উপরের এক্সপেরিমেন্ট থেকে এটা বোঝা যেত, আমি বলছি, আমি এটা বুঝাইনি আগে। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। যখন যখন আমরা ওই বলটাতে চুপসানো যে বলটা, যেটা হাওয়া নাই, ওইটার যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু ওই বলটা অনুভব করব না। এই যে এই বলটার যখন আমরা চাপ প্রয়োগ করবো তখন কিন্তু, কারণ বাতাস নাই, তো যে কারণে বাতাস নাই, এটা সেরকম কোনো মানে চাপও তোমার উপর দেবে না, ঠিক আছে। তবে এখানেও কিন্তু সব জায়গায় কোনো জায়গায় বল প্রয়োগ করলে সেই বল কিন্তু একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, কিন্তু যেহেতু এটা বাতাস নাই, যে বাতাসের বলটা কিন্তু এখানে নাই। তার মানে এখানে কি, এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নাই, 2 নম্বর বলটাতে কোনো বায়ু ছিল না। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে চাপ প্রয়োগ ফলে বায়ু বাধা প্রদান করে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা প্রথম এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে বাতাস তার একটা আয়তন আছে। দ্বিতীয় এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে বাতাসের একটা বাধা দানকারী বলের ক্ষমতা আছে, বায়ু বাধা দান করে, ঠিক আছে, যখন চাপ প্রয়োগ করা হয়, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টটা বায়ু যে বাধা প্রদান করে এটা আসলে এই এক্সপেরিমেন্ট থেকেও প্রমাণ করে ফেলা যায়। কারণ যখন তুমি দ্বিতীয় গ্লাসটাকে পানির নিচে বাতাস সহ চাপ দিয়ে ডুবানোর চেষ্টা করবা তখনই দেখবা যে মানে অনেক মানে তোমাকে চাপ দিতে হবে, এবং এটা যদি খুব বড় হয়, এটা যদি একটা বড় মগ হয় তাহলে দেখবা যে তুমি এটা চাপ দিয়ে পানির নিচে ডুবাতে পারবা না উল্টা দিক থেকে। তার মানে বায়ু তুমি যে চাপ দিচ্ছ তার বিপরীত দিকে কিন্তু একটা বড় চাপ প্রয়োগ করে, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু আয়তন দিয়ে বোঝানো হয়েছে, আয়তন বোঝাবার জন্য। কিন্তু এই এক্সপেরিমেন্ট দিয়েই তোমার বায়ু যে বিপরীত মুখে একটা চাপ প্রয়োগ করে, বাধা প্রদান করে, সেটাও হয়ে যা। তুমি যদি গ্লাসটা যখন পানির নিচে ডুবানোর চেষ্টা করবে না তখনই দেখবো যে একটা চাপ তোমার হাতের উপর প্রয়োগ করবে। এখন দেখি আমরা 3 নম্বর বৈশিষ্ট্য। এখানে 3 নম্বর বৈশিষ্ট্যতে যেটা দেখতে পাচ্ছ সেটা দেখে বোঝা যাচ্ছে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা মানে দাঁড়িপাল্লার মতো একটা জিনিস দেখা যাচ্ছে। তাহলে দাঁড়িপাল্লার আসলে কাজ কি, বা বাটকার কাজ হলো কোনো জিনিসের ওজন পরিমাপের জন্য। তার মানে এখানে আমরা আসলে দেখবো যে বাতাসের একটা ওজন আছে, তাই না?
এটার জন্য আসলে এরকম একটা এক্সপেরিমেন্ট সেট আপ দেওয়া হয়েছে। তার মানে আমরা দেখি পরে কী করতে হবে, কীভাবে করতে হবে। কী করতে হবে, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। একটা কাঠি নাও, কাঠি নিয়ে একটা লম্বা কাঠি, বেশি মোটা না, পাতলা টাইপের, কলমের মতো চিকন বা আরও চিকন, ঠিক আছে, কিন্তু মজবুত হতে হবে, পাতলা। হ্যাঁ, তাহলে পাতলা কাঠির দুই প্রান্তে মানে মাঝে এমনভাবে সুতাটা ঝুলাবা এই বেলুন ছাড়া, যাতে দেখবা যে এটা অনুভূমিক থাকে। অনুভূমিক মানে এটা কিন্তু ভূমি, তার মানে ভূমির সাথে এরকম থাকাকে বলে অনুভূমিক, মানে ভূমির সাথে সমান্তরাল। আর এটা মানে লম্বালম্বি, অর্থাৎ ভূমির সাথে এইভাবে যদি টানানো থাকে তাহলে এটাকে বলে লম্বালম্বি। তাহলে অনুভূমিকভাবে এমনভাবে সুতা ঝুলাবা এখানে, যাতে এই কাঠিটা দুইটা মাথায় বা মাটি থেকে সমান দূরত্বে থাকে, অর্থাৎ তোমার ফ্লোর থেকে সমান দূরত্বে থাকে, ঠিক আছে। এবং কী নিতে হবে, দুটি বেলুন ও একটি আলপিন নিতে হবে, ঠিক আছে। আলপিন নেওয়ার কারণ হলো একটা বেলুন আমরা ফুটাবো, এই কারণে আলপিন বা সুই লাগবে, ঠিক আছে। বেলুন দুটিকে এমনভাবে দিয়ে ফুলাই যাতে বেলুন দুটির আকৃতি একই হয়। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, বেলুন দুইটা একই রকম হতে হবে, অর্থাৎ একটা মনে করো বড় বেলুন, তার মানে তার ওজন কিন্তু এমনিতেই বেশি, আর একটা মনে করো ছোটো বেলুন, তার মানে ওজন কিন্তু কম। তাহলে এমন দুইটা বেলুন নিতে হবে যে দুইটা বেলুন একই রকম, মানে তোমরা আসলে এই দুইটা বেলুনকে মানে বাতাস দেওয়ার আগে ওজন করে নিতে পারো, দেখবা যে আসলে বা কোন পয়েন্টে দুইটা মানে না ফোলানো অবস্থায় দুইটা এরকম সমান্তরাল থাকে, ঠিক আছে। এক্সপেরিমেন্টগুলো এখানে কিন্তু বলে নাই, এগুলো হচ্ছে বুদ্ধিমত্তা, বুদ্ধি খাটায় খাটায় এক্সপেরিমেন্ট করা। তার মানে এখানে বেলুনে বাতাস দেওয়ার আগে এদিকে একটা ঝুলাও, এদিকে একটা ঝুলাও, ঝুলায় দেখবা দুইটা সমান ওজন কিনা, ঠিক আছে। হ্যাঁ, পাল্লার ওজন তো দেখছোই তোমরা, না দেখলে এখন বুঝো, তোমরা তো বড় হচ্ছ, তাই না, কীভাবে পাল্লা দিয়ে মাপে সেটা শিখে ফেলো, তাই না। তাহলে বাতাস দেওয়ার আগে দুইটা বেলুনকে তোমরা মেপে নাও, ঠিক আছে। এরপর পাশে দেখানো ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার, এরপর যেটা করবা, যদি দেখা যায় যে এই পয়েন্টে ঝুলাবা, মানে বাতাস দেওয়ার আগে এই পয়েন্টে এবং এই পয়েন্টে ঝুলানোর ফলে দুইটা সমান, তখন দুইটাতেই সমান পরিমাণ বাতাস দাও। দেওয়ার পর দুইটা দুই পাশে দিয়ে বাঁধার পর যদি এরকম দেখা ব্যালেন্স, মানে দুইটা সমান, তখন বুঝতে পারবা তোমার এক্সপেরিমেন্টটা হচ্ছে, ঠিক আছে। পাশে দেখানো ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুই পাশে এভাবে ঝুলিয়ে দিতে হবে, যাতে দুইটা সমান ওজন দেখায়। হ্যাঁ, দাঁড়িপাল্লাটিকে অনুভূমিকভাবে সমান করি। অনুভূমিক মানে এই যেটা হলো ভূমি, তার মানে ভূমির সাথে সমান করছি। হ্যাঁ, এইবার আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি, যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেত। তার এই মনে করো এই বেলুনটা এই জায়গায় একটা মানে ছিদ্র করে দাও, মানে বাতাসটা বের করে দাও। তাহলে আমাদের আসলে প্রমাণ করতে চাই যে বাতাসের যে ওজন আছে, বুঝতে পারছো। তাহলে বেলুন দাঁড়িপাল্লা কী পরিবর্তন লক্ষ্য করি, দেখবো যে এই দাঁড়িপাল্লাটা এই সাইডটা, এই বেলুনটাতে যখন বাতাস থাকবে এটা একটু নিচের দিকে আর এটা একটু উপরের দিকে, তার মানে প্রমাণ হয়ে যায় যে বাতাসে ওজন আছে, ঠিক আছে। নিজের পর্যবেক্ষণ খাতায় লিখে রাখি, কী দেখবা সেটা লিখে রাখবা, ঠিক আছে। এই যে এক্সপেরিমেন্টটা কীভাবে করা হয়েছে দেখো। হ্যাঁ, নিচে বুদ্ধি খাটায় এগুলো করতে হয়, নিজের জিনিস তৈরি করা যায়। আলোচনা, এখানে কি আলোচনা দেখো, তৃতীয় ভাগের কাজ থেকে আমরা নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারি। দাঁড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল, অবশ্যই ঠিক থাকবে না, তাই না, একটা বেশি একটা কম হবে। কেন ছিল বা কেন ছিল না। হ্যাঁ, যখন ছিল তখন দুইটার ওজন সমান ছিল বলে ছিল, যখন ছিল না তখন একটাতে বাতাস ছিল আর একটাতে ছিল না। দাঁড়িপাল্লা কোন পাশটি ভারী ছিল, যেটাতে মানে এই যে লালটা, লাল নাকি কমলাটা তোমার ভারী হবে, বুঝতে পারছো। এই তিনটি কাজ থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, দুইটা তো বললামই, এখন তৃতীয় বৈশিষ্ট্যটা দেখো, এখানে বলা আছে এই যে দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুটির মধ্যে যখন আমরা একটি বেলুনটিকে আলপিন দিয়ে আলতো করে ফুটিয়ে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফুলানো বেলুনটির দিকে হেলে যায়। ফুলানো বেলুনটির দিকে, এই যে ফুলানো বেলুনটির দিকে হেলে গেছে, ছবি থেকে বুঝতে পারছো, তাই না। হ্যাঁ, এর কারণ হলো ফুলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী, কারণ বাতাসের তো ওজন আছে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। ব্যাপারটা বুঝতে পারছো, কত সুন্দর এক্সপেরিমেন্ট, গবেষণা করা যায় কিন্তু নিজেরাই। এই যে দেখো এটা চুপসে গেছে, বেলুনটা চুপসে গেছে, কারণ এখানে বাতাস তুমি বের করে দিয়েছো এটাতে, আর এটা কিন্তু ফুলে আছে, ফুলে থাকাতে এটা দেখো মানে এরকম ছিল যখন তুমি বায়ু বের করো নাই, যখন বের করেছো তখন এরকম হয়ে গেছে। তার মানে এটা মানে ওজন আছে, বায়ুর ওজন আছে। তাহলে সার সংক্ষেপ কী হলো, আমাদের পদার্থের ওজন আছে জায়গা দখল করে,
আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পারছি যে বায়ুরও ওজন আছে, তার মানে পদার্থের ওজন আছে। আমরা এই চ্যাপ্টারের সারসংক্ষেপ হলো পদার্থের ওজন আছে, আবার জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পারি যে বাতাসের যে এক্সপেরিমেন্টগুলো আমরা করলাম এখন 1, 2, 3 নাম্বার, তাই না? এই যে দেখো 1, 2, 3 নাম্বার যে এক্সপেরিমেন্ট যে করলাম, বায়ুর বৈশিষ্ট্য প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, 44-45 নাম্বার পৃষ্ঠায়। হ্যাঁ, তাহলে এখানে দেখো আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পারছি যে বায়ুরও ওজন আছে এবং জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ, তার মানে বায়ু একটা পদার্থ, দেখছো? মানে পদার্থ যে কীভাবে প্রমাণ করা যায় দেখছো। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে, তার মানে পদার্থের একটা বৈশিষ্ট্য হলো চাপে বাধা প্রদান করে। শুধু ওজন আছে আর জায়গা দখল করে না, পদার্থ চাপ প্রয়োগ করলে বাধাও প্রদান করে। এটা বায়ুর এক্সপেরিমেন্ট দিয়ে কিন্তু আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো বায়ু জায়গা দখল করে, অর্থাৎ তার আয়তন আছে, বায়ুর ওজন আছে, তার উপরেও বিকর্ষণকর ত্বরণ কাজ করে আর কি। বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে, অর্থাৎ বাতাসে যখন চাপ প্রয়োগ করা হয় তখন বাধা প্রদান করে, ঠিক আছে? এখন আসি অনুশীলনে। আমি হিংস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করবা, সহজ হবে। আমি বলে দিচ্ছি, কোনো সাহায্য লাগলে পরে আমাকে ইনবক্স করবা, আমি পরে আনসার একদম কোথায় আছে সেটা একদম পৃষ্ঠা এবং কোন লাইনে আছে সেটা একদম পুরোপুরি বলে দেবো, ঠিক আছে? একটু আগে নিজেরা চেষ্টা করো, আমি আগে বলে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো। পদার্থের যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। এটা পাবা হলো তোমরা একদম শুরুতেই পাবো, আয়তন, পদার্থের আয়তন, জায়গা দখল করাটা। 42 নম্বর পৃষ্ঠা। তারপর হলো এই যে দেখো 41 নম্বর পৃষ্ঠা, এই যে পদার্থের জায়গা দখল করে, এটা হলো পদার্থের আয়তন, লাল কালি দিয়ে যে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে মানে লাইন বাই লাইন না পড়লে শিখবা কীভাবে? এগুলো খুবই এসেন্সিয়াল। মানে সবাই তো আর শুধু পাশ করার জন্য পড়াশোনা করো না। কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা, কেউ বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া, কেউ মনে করো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, কলেজে শিক্ষক হবা, তারপরে গবেষক হবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা। তো এই কম্পিটিশানে প্রতিযোগিতায় টিকতে হলে তোমাকে সব জানা থাকতে হবে। যদি কিছু বাদ দিয়ে চলে যাও তাহলে কিন্তু প্রতিযোগিতায় টিকবা না। এমনকি তোমার বিসিএস নামক যে একটা পরীক্ষা আছে যেটাতে 6 মাসে প্রিপারেশন নিলে হয়ে যায়, সেটাও কিন্তু তুমি যদি পড়াশোনা ভালো থাকে তাহলে ওই 3 মাসের প্রিপারেশনে হয়ে যাবে। আর না হলে তোমার 6 বছরের প্রস্তুতিতেও হবে না, তোমার যদি নলেজ কম থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে বিসিএসে একটা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নামক একটা সাবজেক্ট ছিল আমাদের সময়, ঠিক আছে? হ্যাঁ, 25, 26, 25, 27, 28, 29 এরকম বিসিএসগুলোতে এখন কি আছে? এখনও থাকার কথা। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া তো থাকার কথা না, মানে পরীক্ষা হওয়ার কথা না। কাজেই এগুলো না পড়লে তোমরাও পারবে না, ঠিক আছে? সারা জীবনই কাজে লাগবে, কাজেই সব পড়ে ফেলতে হবে, ঠিক আছে? 2 নম্বর দিয়েছে কি, কোনো বস্তুকে পৃথিবী এবং তার কেন্দ্রের দিকে কত জুড়ে টানছে তার পরিমাণই হলো অভিকর্ষ ওজন। কেন্দ্রের দিকে তার পরিমাণই হলো ওজন, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলছি, আসলে ওজন। এই যে দেখো 2 নম্বর টার্মটা, বস্তুর পদার্থের আয়তন আছে, ওজন আছে, এটা মনে হয় 42। এই যে পদার্থের ওজন আছে, হ্যাঁ। এই যে দেখো কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো ওজন। ওজন কিন্তু একটা বল, অর্থাৎ টানা বল, পৃথিবীর আকর্ষণ বা পৃথিবীর যে বল প্রয়োগ করছে বস্তুর উপর সেটাই হলো ওজন, ঠিক আছে? এরপরে চলো আমরা দেখি, আমি কিন্তু দেখাই দিচ্ছি, হ্যাঁ, কারণ অন্য জায়গা থেকেও তোমাদের যদি সৃজনশীল কোশ্চেন থাকে তাহলে অন্য লাইন থেকে হতে পারে, তাই না? বস্তুর ওজনের পরিমাপের একক হলো, ওজন পরিমাপের একক হলো আসলে কেজি। কিন্তু পরবর্তীতে তোমরা বড় হলে শিখবা যে ওজন একটা বল এবং তার একক কেজি না, সেটা হলো নিউটন। ভরের একক হলো কেজি। এখন যেহেতু তোমাদের বইয়ে আছে ওজনের একক কেজি, আমরা ওজনের একক কেজি ধরে নিলাম, ঠিক আছে? এখন আসি, এটা আছে কিন্তু ওজনের একক কেজি, ওজনের জায়গায় পাবা, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি কোথায় আছে। এই যে দেখো, বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, 1000 গ্রাম হলো 1 কেজি। গ্রাম হলো সিজিএস একক বলেছিলাম। এগুলো কিছু পদ্ধতি আছে, এফপিএস, সিজিএস মানে এমকেএস, এগুলো বলা হয় বিভিন্ন সিস্টেম। এমকেএস মানে দৈর্ঘ্যের একক মিটার, তারপর হলো
কেজি এর একক হলো তোমার এই ওজনের একক হলো ভরের একক হলো কিলোগ্রাম এবং সময়ের একক হলো সেকেন্ড। অর্থাৎ মৌলিক তোমরা কিছুদিন পরে শিখবা 5 বা 6 বা 7-এ যে মৌলিক রাশি আছে। মৌলিক রাশি ধরা হয় তিনটাকে, যে দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর ভর এবং সময়। আরও কিছু মৌলিক রাশি আছে, তাপমাত্রা মৌলিক রাশি, এরকম মৌলিক রাশি, যৌগিক রাশি কোনগুলো আমরা শিখবো। তার মানে যখন এইরকম মানে কোন জিনিসের একক কী, তখন এমকেএস পদ্ধতি মানে মিটার হলো তোমার দৈর্ঘ্যের একক, কেজি হলো ভরের একক, আর সময়ের একক হলো সেকেন্ড। এগুলো আমরা পরে শিখবো উপরের ক্লাসে, ঠিক আছে? এখন দরকার নেই, এগুলো লোড নিতে পারবো না, কাজে যা পারবা তাই দিচ্ছি মাথায়, হ্যাঁ? তবে শুনে রাখো, হ্যাঁ, শুনলে সুবিধা আছে, ঠিক আছে? তারপরে সঠিক উত্তর, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? রং, গন্ধ, আয়তন, গঠন। আসলে এগুলো নাও থাকতে পারে, যেমন পানিরও রং নাই, গন্ধ না থাকতে পারে, আয়তন থাকে, ঠিক আছে? সব কিছুরই আয়তন থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা পড়লেই পাবা ওখানে। বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোনটি পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? দাঁড়িপাল্লা। ওজন পরিমাপের জন্য দাঁড়িপাল্লা, বুঝছো? রুলার কিন্তু দৈর্ঘ্য মাপার, এগুলো কিন্তু পরিমাপ যন্ত্র না, এটা একটা যন্ত্র। দেখা গেছে দাঁড়িপাল্লা দিয়ে দৈর্ঘ্য মাপা হয়, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা ব্যবহার হয়, পরিমাপক পাত্র দিয়ে পরিমাণ কতটুকু আছে সেটা মাপা হয়। তার মানে ওজন মাপার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। রান্নার তেল পরিমাপের একক কোনটি? রান্নার তেলের পরিমাণ হলো মিটার, আরে লিটার, ঠিক আছে? কারণ এটা তরল পদার্থ, আয়তন দিয়ে পরিমাপ করা হয়, তাহলে রান্নার তেলের পরিমাপের একক হলো লিটার, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বায়ুর তিনটি বৈশিষ্ট্য কী? বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো বায়ুর ওজন আছে, হ্যাঁ, আয়তন আছে, ওজন আছে, এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, ঠিক আছে? বায়ুর তিনটে প্রধান বৈশিষ্ট্য। বায়ুর ওজন বলতে কী বোঝো? বায়ুর ওজন বলতে, বস্তুর ওজন বলতে কী বোঝো? বস্তুর ওজন হলো তোমার বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটাই বস্তুর ওজন। দেখাইছিলাম কিন্তু ওজনের জায়গায় পাবা, ঠিক আছে? এই যে আমি আবার নিয়ে যাচ্ছি, এগুলো নিজেরা বের করে লিখে ফেলবা বা দাগাই ফেলবা পেন্সিল দিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু পরে পড়তে সহজ হবে, ঠিক আছে? এই যে ওজন, এই যে ওজন, ঠিক আছে? হ্যাঁ, কোনো বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন, তাই না? এটাই তো ছিল বস্তুর ওজন, তাই না? তারপর আসি আমরা বস্তুর আয়তন বলতে কি বোঝা? বস্তুর আয়তন হলো বস্তু যে যে জায়গা দখল করে সেটা হলো বস্তুর আয়তন, তাই না? আয়তনের একক হলো লিটার, ঠিক আছে? বা গণ মিলিমিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, ঠিক আছে? বর্ণনামূলক পদার্থ, পদার্থ কী তা ব্যাখ্যা করো। পদার্থ কী তা ব্যাখ্যা করতে হলে ডিটেলস এখান থেকে মানে ব্যাখ্যা করতে হলে তোমার আয়তন আছে, ওজন আছে, এগুলো বলে দিতে হবে, বুঝছো? এই যে পদার্থ জায়গা দখল করে, ঠিক আছে? এগুলো বলতে হবে। পদার্থ সংজ্ঞা বলতে হবে, পদার্থ কী সেটার সংজ্ঞা বলতে হবে, ঠিক আছে? পদার্থ কী সেটার সংজ্ঞা বলতে হবে। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল তোমার, পুরো প্রশ্নটা প্রথমটা ছিল হলো, আবার বলছি, বর্ণনামূলক পদার্থ কী তা ব্যাখ্যা করো। তাহলে পদার্থ কী, পদার্থের প্রথম এই যে মানে এগুলো বলবা, ঠিক আছে? তারপরে পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখবা, ঠিক আছে? ব্যাখ্যা করতে হলে এই কয়েকটা এক্সপেরিমেন্টের ফলাফল ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যতটুকু নম্বর বেশি থাকলে বেশি নম্বরের প্রশ্ন বড় হবে, আর যদি ছোটো প্রশ্ন নম্বর কম থাকে তাহলে ছোটো হয়েছে। পদার্থের জায়গা দখল করে এই সার সংক্ষেপগুলো লেখলেই হয়, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? ওজন আছে, এখান থেকে কিছু লিখতে হবে, হ্যাঁ। তারপরে ওই যে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে বাতাসেরটা ওখান থেকে লিখতে হবে, ঠিক আছে? বায়ু কি লিখতে হবে না কিন্তু, ঠিক আছে? এখানে তারপরে আসি, পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করি যে বায়ু একটি পদার্থ? তিনটা পরীক্ষা দেখায় বলতে হবে, যে এই যে সারাংশ, হ্যাঁ। পরীক্ষাগুলো চাইলে দিতে পারো, নাহলে আমরা যখন এই পরীক্ষা এবং ফলাফল দিয়ে দিলেই হয়ে যাবে, আলোচনা দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি বায়ু পদার্থ, ঠিক আছে? বায়ু একটা পদার্থ, হ্যাঁ। বায়ুর ওজন আছে, আয়তন আছে, এবং জায়গা বল প্রয়োগে প্রথমত বায়ুর আয়তন আছে, পরবর্তীতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এই বেলুন দিয়ে। 2 নম্বরটা কোথায়? 2 নম্বরটা হলো তোমার এটা,
মানে বল প্রয়োগে বাধা তৈরি করে, ঠিক আছে। 3 নম্বর আমরা প্রমাণ করেছিলাম যে এর ওজন আছে, তাই না? হ্যাঁ, সুন্দরভাবে গুছিয়ে লিখবা, হ্যাঁ, এই ফলাফলই পাবা, ঠিক আছে। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমাকে কোশ্চেন করলে আমি একদম বলে দেবো কোথায় কোথায় আছে, একদম নিজের একটু চেষ্টা করতে হয়, যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আসে 5 নম্বর। দেখো, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডোবানোর চেষ্টা করি। এই যে দেখো গ্লাস এবং কিছু টিস্যু নর্মালি রাখবা, চাইবে না, একদম চুপসে না, টিস্যু এমনিতে ঢুকে রাখবা। টিস্যু চাপ দেবা, তাহলে কী হবে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা থেকে এটা একটা এক্সপেরিমেন্ট, সহজ এক্সপেরিমেন্ট। টিস্যুগুলো একটি গ্লাসের পাত্রের টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কী হবে এবং কেন হবে দেখা যাবে। টিস্যুগুলো এদিকে গিয়ে চাইপা যাবে। তার মানে কি, মানে তুমি যখন বাতাস আসলে সে জায়গা দখল করে, এদিকে যখন তুমি পানির নিচে ঢুকাবা তখন তো গ্লাসে পানি ঢুকতে থাকবে, তখন করবে কি, এদিকের বাতাস চাপ দিয়ে ওইটাকে মানে ইয়ে করবে, এই টিস্যুকে তলার দিকে চুপসে ফেলবে, ঠিক আছে। পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রমাণ হয়, যে বায়ু আয়তন আছে, বুঝতে পারছো। বায়ু তো দেখা যায় না, তাই না? তার মানে এটা যে জায়গা দখল করে, এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাবা, এটা গ্লাস তো দেখতে পাবা তুমি, হ্যাঁ। এবং আরেকটা এক্সপেরিমেন্ট হবে, তুমি যখন চাপ দেবা তখন দেখবা যে একটা ফোর্স লাগবে। তার মানে কি, মানে বল লাগবে। তার মানে হলো মানে বায়ুকে চাপ দিলে তা বাধার সৃষ্টি করে, যে বলের এক্সপেরিমেন্টের মতো বা গ্লাসের এক্সপেরিমেন্টের মতো দুইটা জিনিস পেয়ে যাবা, কিন্তু একটা না দুইটা জিনিস পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ। ওকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি বলেছি যে তোমরা ইনবক্স করলে আমি সেই কোশ্চেন কোথায় কীভাবে সমাধান করতে হবে সেটা বলে দেবো, ঠিক আছে। কোনো জায়গায় যদি আটকে যাও তাহলে বারবার দেখবা, ঠিক আছে। মানে আটকায় যাও, বারবার দেখবা, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে মানে বেঁকে গিয়ে গিয়ে দেখবা, তাহলে সহজ হবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে।